আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। মাইনিং অ্যান্ড মাইন সার্ভে টেকনোলজির সপ্তম পর্বের শিক্ষার্থীদের আমার অনলাইন ক্লাসের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সাজিদুর রহমান, জুনিয়র ইনস্ট্রাক্টর, মাইনিং অ্যান্ড মাইন সার্ভে টেকনোলজি, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া। আমি তোমাদের যে বিষয়টি পাঠদান করব সেটা হলো প্রসেসিং অফ মিনারেলস, বিষয় কোড 69373। আজকে প্রথম অধ্যায় প্রথমে শুরু করব। এই প্রথম অধ্যায় থেকে তোমরা যে যে বিষয়গুলো জানতে পারবে সেগুলো হলো খনিজ আকরিক কী, ধাতব অধাতব আকরিক কী, খনিজ মল আকরিক কী, খনিজের ভৌত গুণাবলী ও বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা, খনিজ আকরিকের পরিচালনা ও পরিমাপ সম্পর্কে ধারণা এবং খনিজ আকরিক পরিচালনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে। প্রথমে শুরু করি খনিজ প্রক্রিয়াজাতকরণের প্রয়োজনীয়তা বা নেসেসিটি অফ প্রসেসিং অফ মিনারেলস, অর্থাৎ মাইনিংয়ে প্রসেসিং অফ মিনারেলস বা মিনারেল বা খনিজ সম্পদ বা খনিজ আকরিক এগুলো প্রক্রিয়া করার প্রয়োজনীয়তা কতটুকু। একটা বিষয় আমরা যদি সাধারণভাবে চিন্তা করি, বাজার থেকে যখন আমরা একটা মাছ কিনে নিয়ে আসি, সেই মাছ বাসায় নিয়ে আসার পর কিন্তু সেই পুরা মাছ কিন্তু আমরা সেইভাবে খাইতে পারি না বা খাওয়ার উপযোগী নয়। সেটাকে প্রথমে আঁশগুলো ফেলতে হয়, ছোট ছোট টুকরা করে কাটতে হয়, পরিষ্কার করতে হয়, তারপর রান্না করে তারপর খাওয়ার উপযোগী করে তৈরি করতে হয়। ঠিক এই রকমই আমাদের ভূপৃষ্ঠ বা ভূ অভ্যন্তর থেকে খনিজ বা আকরিক সংগ্রহ করার পর তা সরাসরি ব্যবহার উপযোগী হয় না। ব্যবহার উপযোগী করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়, যেমন ক্রাশিং, গ্রাইন্ডিং, স্ক্রিনিং, ড্রাইং ইত্যাদি। আবার বাজারে যে আকারের চাহিদা প্রয়োজন তা সরাসরি সংগ্রহ করা যায় না। তাই বলা যায় খনিজ ব্যবহার উপযোগী করার জন্য প্রক্রিয়াজাতকরণের প্রয়োজনীয়তা অপরিসীম। এখন আমরা দেখব খনিজ আকরিক কী এবং খনিজ মল আকরিক কী। প্রথমেই খনিজ আকরিক। ওর বডি থেকে যে সকল ধাতব জাতীয় খনিজ পদার্থ লাভজনকভাবে উত্তোলন করা হয় তাকে খনিজ আকরিক বলে। অর্থাৎ ভূপৃষ্ঠ বা ভূ অভ্যন্তর বিশাল যে ডিপোজিট থাকে সেখান থেকে যখন আমরা লাভজনকভাবে এই খনিজ আকরিক উত্তোলন করব তখনই তাকে আমরা বলছি মিনারেল ওর বা খনিজ আকরিক। খনিজ মল আকরিক। যে সকল খনিজের কোনো অর্থনৈতিক মূল্য নাই তাদেরকে খনিজ মল আকরিক বলা হয়। এই গ্যাং মিনারেল বা খনিজ মল আকরিকটা মিনারেল ওর যখন আমরা এক্সট্রাকশন করি, উত্তোলন করি, তখন সাথেই এই গ্যাং মিনারেলটা উঠে আসে। এখন আমরা দেখব ধাতব ও অধাতব আকরিক। প্রথমে ধাতব আকরিক। যে সকল খনিজ থেকে সুলভী ও সহজ উপায়ে খনিজ মল বা অপদ্রব্য দূর করে ধাতু সংগ্রহ করা যায় সেই সকল খনিজকেই ধাতব আকরিক বলা হয়, যেমন পাইরাইট, বক্সাইট, হেমাটাইট ইত্যাদি। এখানে লক্ষণীয় বিষয় যে আকরিকের মধ্যে অবশ্যই কোনো একটি ধাতব মৌলের আধিক্য থাকতে হবে, যা থেকে ওই ধাতব অতি সহজেই সংগ্রহ করা যায়। প্রকৃতিতে প্রাপ্ত এই যৌগ প্রথমে খনিজ, কারণ এতে কোনো না কোনো ধাতব মৌলের আধিক্য থাকে। পরে ইহা আকরিক, কারণ এতে যে কোনো ধাতবের আধিক্য বিদ্যমান আছে। যখন প্রকৃতিতে প্রাপ্ত কোনো যে যৌগে কোনো অধাতব পদার্থের আধিক্য বিদ্যমান এবং অতি সহজে সেই মৌল পদার্থ সংগ্রহ করা যায় তাকে ওই পদার্থের খনিজ বলা হয়। কোনো অবস্থাতেই আকরিক বলা যায় না, কারণ এতে কোনো ধাতব মৌলের আধিক্য নেই। ফলে যথার্থই বলা যায় সব আকরিক খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। এখন দেখব আমরা অধাতব আকরিক। যে সকল আকরিকের মধ্যে ধাতব পদার্থের গুণাবলী বিদ্যমান থাকে না তাদেরকে অধাতব আকরিক বা নন মেটালিক ওর বলে, যেমন কয়লা, কোয়ার্টজ, লাইমস্টোন ইত্যাদি। এরপর দেখব আমরা 1.3-তে খনিজের ভৌত গুণাবলী ও বৈশিষ্ট্য সমূহ। প্রথমে খনিজের বৈশিষ্ট্যগুলো দেখব। ধাতুর যে বৈশিষ্ট্যগুলো ইহার অণুর আকার, আকৃতি, ধাতুর ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব, গঠন কাঠামো ইত্যাদি প্রকাশ করে সেই বৈশিষ্ট্যগুলি ধাতুর ভৌত ধর্ম, যেমন
কালার বা রং, স্ট্রিক, কাঠিন্যতা বা হার্ডনেস, বিদারণ বা ফাটল, ক্লিভেজ অর ফ্র্যাকচার, ক্রিস্টালাইন স্ট্রাকচার, ডায়াফিনিটি, টিনেসিটি, চুম্বকত্ব, দীপ্তি, গন্ধ, স্বাদ, আপেক্ষিক গুরুত্ব। এখন আমরা দেখব খনিজের বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যগুলো থাকলে কোনো আকরিককে খনিজ বলা যায়, যেমন 1 নাম্বার হলো এটা অবশ্যই প্রাকৃতিকভাবে সৃষ্টি হতে হবে, এটা কঠিন হতে হবে, এর ক্রিস্টালাইন স্ট্রাকচার থাকতে হবে, সমধর্মী হতে হবে, একটি নির্দিষ্ট রাসায়নিক গঠন থাকতে হবে। যখন কোনো আকরিক বা খনিজের মধ্যে, তাহলে আমরা দেখলাম খনিজের বৈশিষ্ট্য মূলত এই 5টা। এখন আমরা দেখব খনিজ আকরিকের পরিচালনা ও পরিমাপ। খনিজ আকরিকের পরিচালনা বা হ্যান্ডলিং অফ মিনারেল ওর। খনিজ সংগ্রহ করার পর থেকে শিল্প কারখানায় ব্যবহারের জন্য যে সকল পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়াকরণ করে ব্যবহার উপযোগী করা হয় তাকে খনিজ আকরিকের পরিচালনা বা হ্যান্ডলিং অফ মিনারেল ওর বলে। খনিজ আকরিকের পরিমাপ। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে বলা হয় পরিমাপ। যেমন জামান দোকান থেকে 5 কিলোগ্রাম চাল কিনে আনলো, এখানে 5 কিলোগ্রাম হলো চালের ঘরের পরিমাণ। মাইনিংয়ে এই ওর বডি থেকে মিনারেল ওর এক্সট্রাকশন করার পর তা পরিমাপ করার প্রয়োজন হয়। আর খনিজ আকরিক বা মিনারেল ওর নির্দিষ্ট পদ্ধতিতে পরিমাপ করার প্রক্রিয়ার নামই হলো মেজারিং অফ মিনারেল ওর। এখন আমরা দেখব খনিজ আকরিক পরিচালনার বিভিন্ন পদ্ধতি। এই খনিজ আকরিক পরিচালনার বিভিন্ন পদ্ধতির মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পদ্ধতি আছে। 1 নাম্বার ক্রাশিং। ক্রাশিং কি? শক্তিচালিত মেশিন দ্বারা যখন কয়লা, আকরিক ও শিলাকে বড় বড় আকার থেকে ছোট ছোট আকারে পরিণত করার প্রক্রিয়াকে ক্রাশিং বলে। ক্রাশিং কাকে বলে? শক্তিচালিত মেশিন দ্বারা কয়লা, আকরিক ও শিলাকে বড় বড় আকার থেকে ছোট ছোট আকারে পরিণত করার প্রক্রিয়াই হচ্ছে ক্রাশিং। এরপর দেখব গ্রাইন্ডিং। কয়লা, আকরিক ও শিলাকে বড় বড় আকার থেকে ছোট ছোট আকারে পরিণত করার পর সেগুলোকে শক্তিচালিত মেশিন দ্বারা ফাইন পাউডার বা গুঁড়া করার যে প্রক্রিয়া সেটাই হলো গ্রাইন্ডিং। এরপরেরটা হলো স্ক্রিনিং, অর্থাৎ প্রসেসিংয়ের জন্য প্রথমে ক্রাশিং করতে হয়, তারপর গ্রাইন্ডিং করতে হয়, তারপরে স্ক্রিনিং করতে হয়। স্ক্রিনিংটা কি? কোনো ইনস্ট্রুমেন্টের সাহায্যে ক্রাশিং পার্টিকেল যেগুলো ক্রাশ করা হয়েছে, ক্রাশিং করার পর সেই ম্যাটেরিয়ালগুলোকে সাইজ অনুযায়ী যদি আমরা আলাদা আলাদা করে ভাগ করি, এই ভাগ করার নামটাই হচ্ছে স্ক্রিনিং। এরপর ড্রাইং। ক্রাশিং, গ্রাইন্ডিং, স্ক্রিনিং করার পর ম্যাটেরিয়ালগুলো যদি ভেজা থাকে তাহলে ড্রায়ারের সাহায্যে ভেজা কয়লা, আকরিক ও শিলা থেকে আর্দ্রতা বা পানি অপসারণ প্রক্রিয়ার নামই হলো ড্রাইং। এরপর হলো মজুদ, অর্থাৎ কোনো ম্যাটেরিয়াল প্রসেসিং করার ধাপগুলো শেষ করার পর সেগুলো অবশ্যই মজুদ করে রাখতে হয়। তাহলে খনিজ, কয়লা, আকরিক ও শিলা যখন শিল্প কারখানায় ব্যবহার উপযোগী হয় তখন বাজারজাতকরণের জন্য একটি নির্দিষ্ট জায়গায় জমা করার প্রয়োজন হয়, আর এই জমা করার নামই হলো স্টোরেজ বা মজুদ। এখন দেখব আমরা দ্বিতীয় অধ্যায়, ম্যাটেরিয়াল ব্যালেন্স ও খনিজ প্রক্রিয়াকরণ। এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো তা হলো ম্যাটেরিয়াল ব্যালেন্স কি, ভেজা প্রক্রিয়ায় বল মিলের সাহায্যে খনিজ কীভাবে গ্রাইন্ডিং করা হয়, শুকনা প্রক্রিয়ায় বল মিলের সাহায্যে খনিজ কীভাবে গ্রাইন্ডিং করা হয়, কয়লা, কোক এবং অন্যান্য কার্বন প্রোডাক্ট কীভাবে গ্রাইন্ডিং করা হয়। প্রথমেই বর্ণনা করা হবে ম্যাটেরিয়াল ব্যালেন্সের পদ্ধতি। ম্যাটেরিয়াল ব্যালেন্স কি সেটা আগে আমরা দেখে নেই। ব্যালেন্স বলতে ভারসাম্য বোঝায়, তাহলে ম্যাটেরিয়াল ব্যালেন্স মানে ম্যাটেরিয়াল বা বস্তুর ভারসাম্য। কিন্তু বাস্তবে এই ভারসাম্য আদৌ সম্ভব নয়। খনিজ, কয়লা, আকরিক ও শিলা যখন প্রক্রিয়াকরণ করা হয় তখন কিছু পরিমাণ কমে যায়, অর্থাৎ প্রক্রিয়াকরণের পূর্বে যে পরিমাণ থাকে প্রক্রিয়াকরণের পর ঠিক সেই পরিমাণ আর পাওয়া যায় না। এখানে কিছু পরিমাণ অবশ্যই লস হয়ে যায়। তো প্রক্রিয়াকরণের পর এবং পূর্বে যদি আমরা ব্যালেন্স করতে চাই তাহলে সেটাকে সমীকরণ আকারে নিম্নোক্তভাবে লেখা যায়: ইনপুট সমান আউটপুট প্লাস লস। এখন আমরা দেখব ভেজা প্রক্রিয়ায় বা ওয়েট প্রসেস অফ গ্রাইন্ডিং মিনারেলস ইন বল মিল বা বল মিলের সাহায্যে ভেজা প্রক্রিয়ায় গ্রাইন্ডিং পদ্ধতি। বল মিলের আকার সাধারণত 3 ধরনের হয়।
একটা সিলিন্ড্রিক্যাল, একটা হলো কোনিক্যাল, আর একটা হলো সিলিন্ড্রিকোনিক্যাল। তো এখানে আমরা একটা বল মিলের চিত্র দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফিড আর এগুলো হচ্ছে বল, অর্থাৎ এই মিলের ভেতরে বল দেখা যাচ্ছে, বল আছে। এটা হচ্ছে ডিসচার্জ এন্ড, এই দিক দিয়ে ম্যাটেরিয়াল ডিসচার্জ হয়। আমরা অপারেশনটা একবার একটু দেখে আসি। এই মিলের মধ্যে বল থাকে বিধায়ের নাম হচ্ছে বল মিল। মূলত বলের সাহায্যে ম্যাটেরিয়ালগুলো গ্রাইন্ডিং করা হয়। প্রথমে বল মিলটি চালু করা হয়, তারপর ইনলেট দিয়ে ফিড ও পর্যাপ্ত পানি দেওয়া হয়। অতঃপর মিলের ভেতরে বলের সাথে ম্যাটেরিয়াল এবং ম্যাটেরিয়ালের সাথে লাইনারের সংঘর্ষের ফলে গ্রাইন্ডিং কার্য সম্পন্ন হয়ে আউটলেট দিয়ে ডিসচার্জ হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ফিড দিয়ে ম্যাটেরিয়াল দেওয়া হয় এবং পানি দেওয়া হয়। প্রথমে মেশিনটা চালু করা হয়, তারপরে ফিডার থেকে ফিড দেওয়ার পর মেশিনের ভিতরে বলের সাথে ম্যাটেরিয়াল এবং লাইনারের সংঘর্ষে বা আঘাতের ফলে ম্যাটেরিয়ালগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ডিসচার্জ দিয়ে ক্লাসিফায়ারে আসে। সেখান থেকে নির্দিষ্ট সাইজেরগুলো ওভারপাস হয়, স্ক্রিন সাইজেরগুলো ওভারপাস হয়, আর আন্ডার সাইজগুলো নিচে চলে গিয়ে জমা হয় অন্য জায়গায়। যেগুলো ওভার সাইজ সেগুলো আবার ব্যাকফিড হিসেবে ব্যবহার করা হয়। এইভাবেই মূলত ওয়েট প্রসেসে বল মিলের সাহায্যে মিনারেল গ্রাইন্ডিং করা হয়। এখন আমরা দেখব সিলেবাসে আছে শুকনো প্রক্রিয়ায় বল মিলের সাহায্যে খনিজ গ্রাইন্ডিং প্রক্রিয়া। তো গ্রাইন্ডিং প্রসেস মূলত দুই প্রকার, একটা হচ্ছে ওয়েট প্রসেস, একটা হচ্ছে ড্রাই প্রসেস। শুকনা পদ্ধতি আর একটা হচ্ছে ভেজা পদ্ধতি। আমরা আগেই অলরেডি ওয়েট প্রসেসে একটা প্রক্রিয়া বর্ণনা করে ফেলেছি। ওয়েট প্রসেস আর ড্রাই প্রসেসের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। ড্রাই প্রসেসে পার্থক্য হলো এখানে এই পদ্ধতিতে কোনো প্রকার পানি দেওয়া হয় না, আর বাদ বাকি অপারেশন সেম। এরপর আমরা দেখব কয়লা, কোক এবং অন্যান্য কার্বন প্রোডাক্ট এর গ্রাইন্ডিং পদ্ধতি। কয়লা, কোক এবং অন্যান্য কার্বন প্রোডাক্ট অর্থাৎ সফট ম্যাটেরিয়াল গ্রাইন্ডিংয়ের জন্য বোর মিল ব্যবহৃত হয়। সফট ম্যাটেরিয়ালের সংজ্ঞাটা আমরা এখন একটু দেখে নেব। যে সকল ম্যাটেরিয়ালের কাঠিন্যতা তুলনামূলকভাবে কম তাদেরকে সফট ম্যাটেরিয়াল বলে, যেমন ক্লে, চক, ট্যাল্ক, কয়লা, লাইমস্টোন, জিপসাম ইত্যাদি হলো সফট ম্যাটেরিয়াল। এখন আমরা বোর মিলের সাহায্যে কীভাবে অপারেশন হয় সেটা একটু অপারেশনটা দেখব। বোর মিল, এটাকে চাক্কি মিলও বলা হয়। এটি মূলত গ্রামে গম মাড়াই করতে ব্যবহার হতো। এটার অপারেশন প্রথমে পুলির সাহায্যে সেন্ট্রাল শ্যাফটকে ঘোরানো হবে। সেন্ট্রাল শ্যাফটের সাথে আপার হুইলের সংযোগ থাকায় সেন্ট্রাল শ্যাফট ঘুরলে আপার হুইল ঘুরতে থাকে। অতঃপর হপার থেকে ফিড সেন্ট্রাল হোলের মধ্যে নিক্ষেপ করা হয়। এখন ম্যাটেরিয়াল আপার হুইল ও লোয়ার হুইলের মাঝখানে পড়ে হুইল দুটি ঘূর্ণনের ফলে এদের চাপে চাপিষ্ট হয়ে ম্যাটেরিয়াল গ্রাইন্ডিং হয়ে আউটলেট দিয়ে ডিসচার্জ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হপার, এই দিক দিয়ে ফিড দেওয়া হয়। এটা হচ্ছে গিয়ার বক্স, তারপর এটা লোয়ার হুইল, এটা আপার হুইল, এটা হলো সেন্ট্রাল শ্যাফট। তাহলে প্রথমে গিয়ারের সাহায্যে সেন্ট্রাল শ্যাফটকে ঘোরানো হচ্ছে, তারপর হপার থেকে ম্যাটেরিয়াল ফিড দেওয়া হচ্ছে দুই হুইলের মাঝখানে। আপার হুইল ঘুরলে আপার হুইল ও লোয়ার হুইলের মাঝখানে ম্যাটেরিয়াল পড়ে চাপিষ্ট হয়ে বা চাপা পড়ে ম্যাটেরিয়াল পিষ্ট হয়ে নিচ দিয়ে এই দিক দিয়ে এগুলো দিয়ে নিচ দিয়ে স্ক্রিন আছে, নির্দিষ্ট সাইজের স্ক্রিন। এই স্ক্রিন দিয়ে ম্যাটেরিয়ালগুলো ডিসচার্জ হয়ে যায়। তো হপার থেকে যে সাইজের ম্যাটেরিয়ালগুলো দেওয়া হয় সেটাগুলো বলা হয় ফিড, আর যে ম্যাটেরিয়ালগুলো ডিসচার্জ হয়ে যায় সেগুলোকে বলা হয় প্রোডাক্ট। এখানে ফিডের আকার হয় 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ বা 1/4 ইঞ্চি, আর প্রোডাক্টের আকার হলো 20 মেশ থেকে 200 মেশের মধ্যে হয়ে থাকে। মেশটা কী জিনিস সেটা এবার একটু আলোচনা করব। মেশ হলো একটি ছাঁকনির পৃষ্ঠে প্রতি লিনিয়ার ইঞ্চিতে ছিদ্রের যত সংখ্যা থাকে সেটাকে বলা হয় মেশ। আর মেশ নাম্বার হলো একটি ছাঁকনির পৃষ্ঠে প্রতি লিনিয়ার ইঞ্চিতে যত সংখ্যক ছিদ্র বিদ্যমান থাকে সেই সংখ্যাকে বলা হয় মেশ নাম্বার। উদাহরণস্বরূপ যদি বলা যায় প্রতি লিনিয়ার ইঞ্চিতে যদি 100টি ছিদ্র থাকে তবে তাকে বলা হয় 100 মেশ। আর যদি মেশ নাম্বার যত বেশি হয় ছিদ্রের পরিমাণে তত ছোট হয়। আমি আবার একটু সহজভাবে বলার চেষ্টা করছি, খেয়াল করো। একটা লিনিয়ার প্রতি লিনিয়ার ইঞ্চি মানে 1 ইঞ্চিতে যদি 100টা ছিদ্র থাকে
তাহলে ছিদ্র অবশ্যই ছোটো ছোটো হবে। আর যদি 10টা ছিদ্র থাকে 1 ইঞ্চিতে তাহলে অবশ্যই ছিদ্রগুলো বড় বড় হবে। তার মানে বোঝা যাচ্ছে যে যত বেশি ছিদ্র সংখ্যা 1 ইঞ্চি থাকছে তাহলে সেটাই হচ্ছে তার মেশ নাম্বার। তার মানে যদি 100 মেশ বলা হয় তাহলে 1 ইঞ্চিতে যদি 100টা ছিদ্র, তার মানে ছিদ্রগুলো অনেক ছোটো ছোটো। তার মানে মেশ নাম্বার যত বেশি ছিদ্রগুলোও কিন্তু তত ছোট। অনলাইন ক্লাসে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, অযথা বাড়তি কোনো কমেন্টস করবে না আশা করি। তো অনলাইন ক্লাস তোমরা সঠিকভাবে মনোযোগ দিয়ে ঘরে বসে সম্পাদন করো মনোযোগের সাথে। আজকের অনলাইন ক্লাস এ পর্যন্তই আমি শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।